আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ধন্যবাদ। আমার বাবা মা দুজনেই অপ্রতিবন্ধী এবং আমি জন্মগতভাবে একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী। কিন্তু আমার বাবা মা আসলে আমার জন্মের পরপর বুঝতে পারেননি যে আমার মধ্যে প্রতিবন্ধকতা আছে। তারা ছোটোবেলায় যখন আমি চলাফেরা করতাম, তারা পেছন থেকে বিভিন্ন শব্দ করতেন, কিন্তু আমি কিছুই শুনতে পেতাম না। হাততালি দিতেন, কিন্তু আমি সেটাও শুনতে পেতাম না। এরপর আমার মা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার তখন তাদেরকে জানান যে আপনার মেয়ে শ্রবণ ও বাক প্রতিবন্ধী। এটা শুনে আমার মা বাবা খুবই ভেঙে পড়ে এবং আমার বাবা প্রায় 3 দিন না খেয়েছিলেন। উনি অনেকটা সেন্সলেস হয়ে যান, কারণ আমার বাবা আমাকে খুবই আদর করতেন। আমরা 3 বোন এবং আমি সব তাদের বড় সন্তান, যার জন্য বড় সন্তান হিসেবে আমার শ্রবণ প্রতিবন্ধিতাটাকে আমার বাবা মা মেনে নিতে পারেননি। এরপর আমার মা আমাকে একটা সময় হাই কেয়ার স্কুলে ভর্তি করেন। আমি সেখানে খুব বেশি দিন আসলে পড়াশোনা করার সুযোগ হয়নি। পরবর্তীতে আমার মা বাবা চিন্তা করে তারা ঠিক করলেন আমাকে ইংল্যান্ডে নিয়ে যাবেন। আমাকে তারা সেখানে নিয়ে গেলেন এবং আমাকে ওখানে একজন ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারকে তারা বললেন যে আমরা চাই যে আমাদের যে মেয়ে, তাকে আসলে তার এই শ্রবণ প্রতিবন্ধিতার কোনো প্রতিকার পাওয়া যায় কি না। তো ডাক্তার আমাকে পরীক্ষা করলেন বিভিন্নভাবে এবং ডাক্তারকে আমার মা বাবা বললেন যে আমরা যত টাকার প্রয়োজন আমরা দেব, কিন্তু আমার মেয়ের এই প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতার যে বিষয়টি সেটা যেন দূর হয়ে যায়। তো তার যদি অপারেশনের প্রয়োজন হয় অপারেশন যেন করা হয়। ডাক্তার বললেন যে না, এটা অপারেশন করা পসিবল না, এই বয়সে অপারেশন সম্ভব না। তারকে আমরা হিয়ারিং এইড দেব এবং হিয়ারিং এইড ব্যবহারের মাধ্যমে সে আস্তে আস্তে তার শ্রবণ শক্তির কিছুটা উন্নতি হবে। তো এরপরে আবার তারা আমাকে বাংলাদেশে নিয়ে আসেন। আমি ঢাকা বধির হাই স্কুলে ভর্তি হই এবং ওখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি। তো আমাকে তো ডক্টর বিদেশ থেকে হিয়ারিং এইড দিয়েছিলেন, আমি সেটি ব্যবহার করতাম না। আমার মা খুব জোর করতেন যে হিয়ারিং এইড ব্যবহার করতে হবে, কিন্তু আমার কানে প্রচণ্ড সমস্যা হতো এবং আমি মাথায় খুব চাপ অনুভব করতাম যখন আমি হিয়ারিং এইডটা কানে লাগাতাম। তো যার জন্য আমি সেটা ব্যবহার করতে চাইতাম না। তো এরপরে আমি ক্লাস 6-এ আমাকে স্পেশাল স্কুল থেকে নিয়ে আমাকে রেগুলার স্কুলে ভর্তি করানো হয় এবং আমি আমার হিয়ারিং এইডটা একদমই ব্যবহার করা বন্ধ করে দেই, যার ফলে একটা পর্যায়ে এসে আমার শ্রবণ শক্তি একেবারেই নষ্ট হয়ে যায়। আমার হিয়ারিং লস হয় পুরোপুরি, আমি কিছুই শুনতে পাই না আর। কিন্তু আমাকে ডক্টর বলেছিলেন যে আমি যদি রেগুলারলি হিয়ারিং এইডটা ইউজ করতাম সেক্ষেত্রে হয়তো বা আমার শ্রবণ শক্তি লসের পরিমাণটা কম হতো। তো পরবর্তীতে আমার বাবা মা মারা যায়। আমি আসলে তারা আমাকে অনেক সাপোর্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমি আমার বাবা মার সাপোর্টে এত দূর এসেছি। এরপর আমি বলবো যে আমার বিয়ের পরের কাহিনী। আমার বিয়ে হয় এবং আমার বিয়ে আসলে একজন অপ্রতিবন্ধী মানুষের সাথেই হয়। তো তিনি আসলে কোনোভাবেই আমার কোনো টেক কেয়ার করতেন না। আমার সাথে তার মানসিক যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেই ব্যাপারটা একদমই তৈরি হয়নি। তিনি আমার সন্তানেরও কোনো দেখাশোনা করতেন না। আমার এবং আমার সন্তানের যাবতীয় খরচ আমার বাবা মাই বহন করতেন। আমি অনেক সময় দেখা গেছে আমার যিনি এক্স হাজব্যান্ড তার সাথে অনেক কথা বলার চেষ্টা করতাম, তার সাথে আমি আমার সময় কাটানোর ইচ্ছা হতো, কিন্তু তিনি সবসময় আমাকে ইগনোর করে গেছেন। উনি আমার সাথে আসলে কথাও বলতেন না বা আমার ব্যাপারে তার কেয়ারিং যে ব্যাপার সেটা ছিল না। আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল। আমি বধির ফেডারেশনের একজন সদস্য, যার জন্য সেখানে আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল। আমি তাদের সাথে ঘুরতে যেতাম, তাদের সাথে গল্প করতাম। আমি প্রায় আমাদের যে বধির ফেডারেশনের যে ক্লাব, ঢাকা ক্লাব আছে, সেখানে যেতাম। আমি বর্তমানে মহিলা বধির সংস্থার জেনারেল সেক্রেটারি। তো আমি এখন আমার যারা মহিলা শ্রবণ প্রতিবন্ধী আছে তাদেরকে নিয়ে কাজ করি। আমি দেখেছি আমাদের দেশে যারা নারী শ্রবণ ও বাক প্রতিবন্ধী আছে তারা অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে প্রতিনিয়ত পার করছেন তাদের দিন। তারা পারিবারিকভাবে অনেক নির্যাতনের শিকার হন। দেখা যায় মা বাবারা তাদেরকে হয়তো বা প্রপারলি টেক কেয়ার করে না, আবার বিয়ের পরে
তাদের যখন তাদের যারা হাজব্যান্ড তাদের কেয়ার করে না, যদি কোনো কারণে একজন শ্রবণ বাক প্রতিবন্ধী নারীর সাথে একজন অপ্রতিবন্ধী মানুষের বিয়ে হয়, সেক্ষেত্রে হাজব্যান্ডের কেয়ারটা আরও অনেক কমে যায় এবং তারা তাদের যে জমি জমার যে অধিকার সেটা থেকেও বঞ্চিত হয়। মা বাবা দেখা যায় যে তাদের প্রতিবন্ধিতার ইস্যুটাকে হাইলাইট করে তাদেরকে আসলে তাদের উত্তরাধিকার সূত্রে যে জমি পাওয়ার কথা সেটা থেকে বঞ্চিত করে। আমরা যখন ছোট ছিলাম তখন আসলে ইন্টারপ্রেটিং সার্ভিস বা ইন্টারপ্রেটার ব্যাপারটা ছিল না, আমরা কখনোই এ ধরনের সার্ভিসটা পাইনি, যার জন্য আরও আমরা আমাদের কষ্টের কথা বা আমাদের সমস্যার কথা কখনোই বলতে পারতাম না। বাট আমরা এই সময় এসে দেখি যে এই সার্ভিসটা এখন মোটামুটি অ্যাভেলেবল, অনেক ইন্টারপ্রেটারকে আমরা দেখতে পাই। বর্তমানে আমার ফ্যামিলিতে আমি এবং আমার ছেলে আমরা দুইজনই আছি। আমার ফ্যামিলিতে আমার ছেলে ছাড়া আসলে আর কেউ নেই। আমার মা বাবা, আমার যারা অন্যান্য আত্মীয় স্বজন, চাচা ফুপু, তারা অনেকেই মারা গেছেন। আমি আগে ছোটোবেলায় যখন বাইরে বের হতে হতো, আমি সবসময় আমার মা বা বাবা আমাকে সাথে সাথে নিয়ে যেতেন। বাজার করা বা বাইরে কোথাও ঘুরতে যাওয়া, তারা সবসময় আমাকে নিয়ে যেতেন। আমার সাথে সবসময় গাড়ি থাকতো, আমাকে ড্রাইভার বা তারা আমাকে নিয়ে যেতেন। কিন্তু আমার যখন মা বাবা মারা গেলেন তখন কিন্তু আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম এবং আমাকে আসলে টেক কেয়ার করার মতো কেউ ছিল না। আমি একা একা কষ্ট পেতে পেতে অনেকটা বলা যায় যে আমি থেকে শিখে শিখে এখন আসলে এই পর্যায়ে এসেছি। আমি দোকানে যখন যেতাম দেখা যেত তারা কোনো কিছুর দাম জিজ্ঞেস করলে সবসময় দ্বিগুণ দাম ধরতো। কোনো একটা জিনিসের দাম যদি বলা হতো যে 50 টাকা, সেটা তার আমার কাছ থেকে 100 টাকা ধরে নিত। তো এরকম দ্বিগুণ দাম তারা আমার কাছ থেকে রাখতো। এরপর আমি যখন কোথাও যাতায়াতের জন্য বাসে যেতে চাইতাম তখন দেখা যেত যে যারা আশেপাশের যারা কথা শুনতে পায় সেই মানুষগুলো আমাদের জন্য, যারা প্রতিবন্ধী মানুষদের জন্য আলাদা সিট থাকার কারণেও আমাকে দেখে তো আসলে বোঝা যায় না প্রথমেই যে আমি একজন প্রতিবন্ধী মানুষ, তো তারা না আমাকে কেউ জায়গা দিত না। আমি একজন মেয়ে হিসেবেও আমার খুব কষ্ট হয়েছে, আমি কষ্ট করে করে আসলে আমার জীবনটা চালিয়েছি। তো সরকারের কাছ থেকে আমরা আসলে এই জায়গাগুলোতে খুব একটা বেশি সাহায্য এখন পর্যন্ত পাইনি, সেটা আমাদের যোগাযোগের ক্ষেত্রে হোক, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় আমরা খুব বেশি আসলে এখনও উপকৃত হতে পারিনি। আমি একজন শ্রবণ বাক প্রতিবন্ধী একজন মেয়ের কথা বলতে পারি, সে চট্টগ্রামে থাকে। সেই মেয়েটির নাম হচ্ছে আসিফা। তো ওর কাছ থেকে আমি শুনেছি ওর জীবনের একটা কাহিনী এবং আমি শুনে খুব অবাক হয়ে গিয়েছি। মেয়েটির বাবা মা একজন অপ্রতিবন্ধী মানুষ। মেয়েটির বয়স যখন 15 বছর, ঠিক ওই সময় তার মা বাবা তাকে জোর করে বিয়ে দিয়েছে। সে বারবারই মা বাবাকে বলেছে যে আমি আসলে বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। তো তার মা বাবা আসলে তাকে কোনোভাবেই পড়াশোনা করাতে রাজি ছিলেন না। তার আরেকজন অপ্রতিবন্ধী বোন ছিল, তাকে তার মা বাবা যথেষ্ট আদর করতেন, কিন্তু এই যে শ্রবণ বাক প্রতিবন্ধী মেয়েটি, যে আসিফার কথা আমি বলছি, তাকে এক প্রকার জোর করেই হচ্ছে একটি বেকার ছেলের সাথে বিয়ে দেয়। এবং শুধুমাত্র বেকার না, তারা বেশ মানে গরিব একটি ফ্যামিলিতে তার বিয়ে হয়। তো যিনি ওই মেয়েটির বিয়ে পড়ায়, যে কাজী, তো মেয়েটি এসে যখন দেখে যে মেয়েটির বয়স 15, তখন সেই কাজী হচ্ছে বিয়ে পড়াতে অপারগতা প্রকাশ করে। সে বলে যে না, আমি বিয়েটি পড়াবো না। তুমি কাজী চলে যায়। এরপরে সেই মেয়েটির মা বাবা দেখলো যে কী ব্যাপার, তাকে তো বিয়েও দিতে পারছে না। তখন মানে তার প্রতি সেই মেয়েটির নিজের মা বাবার অত্যাচার যেন আরও বেড়ে যায়। এরপরে তারা মেয়েটিকে কোনোভাবে বিয়ে দেয় এবং বিয়ের পরে তার যে স্বামী, সেই ছেলেটিও মেয়েটিকে প্রচণ্ড অত্যাচার করে। সো সে আসলে তার ঘরের প্রতিটি মানুষের কাছ থেকে অত্যাচারের শিকার হয়েছে এবং একটা সময়ে আস্তে আস্তে তার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়, তার শারীরিক জটিলতা, বিভিন্ন জটিলতা দেখা দেয়।
তো এর পর্যায়ে মেয়েটি হঠাৎ করেই একদিন প্রেগন্যান্ট হয়ে যায়। তো ডাক্তারের কাছে যখন মেয়েটিকে নেওয়া হয়, তো ডাক্তার তার শরীরের বিভিন্ন সমস্যা দেখে রীতিমতো অবাক হয়ে যায় যে একটা মানুষের এত কিভাবে অসুখ হতে পারে, এবং তার উপরে মেয়েটি প্রেগন্যান্ট। তো মেয়েটির মাকে তখন ডাক্তার বলে যে আপনারা কিভাবে পারলেন এই মেয়েটিকে এইভাবে এতদিন অত্যাচার করতে এবং এতটাই অবহেলায় রাখতে। তো পরবর্তীতে মেয়েটি আমার সাথে যোগাযোগ করে এবং আমার কাছে সে তার মনের কথাগুলো বলতে পেরে খুবই সে উৎফুল্ল হয়ে ওঠে, যে এবং তার যত কষ্ট ছিল, তার শারীরিক যত সমস্যা, তার মনের যত কষ্ট, সব কিছু সে আমাকে খুলে বলে এবং তার ভেতরের যে চাপা কষ্টটা সেই দিন সে প্রকাশ করতে পারে। এরপরে আমি তার মেয়েটির মাকে জিজ্ঞেস করি এবং মেয়েটির মা তখন অনেকটা ইতস্তত বোধ করে যে আসলে কি করব, আমার প্রতিবন্ধী মেয়ে, ওকে আমি কিভাবে কি করব, মানে তারা আসলে বিভিন্ন বিষয়টিকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমি দেখে খুব অবাক হয়েছি তাকে এই পরিমাণ অত্যাচার করেছে। আমাদের দেশের যারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারীরা আছেন তারা আসলে অনেক কিছুই ঠিকমতো বুঝতে পারেন না, তাদের অধিকার সম্পর্কে সচেতন না। আসলে পরিবার থেকেই তাদেরকে সেভাবে সচেতন করা হয় না। আমরা যারা কিছুটা প্রিভিলেজ বলবো, বা আমরা যারা সুবিধা পেয়ে বড় হয়েছি, তারা মিলে আসলে চেষ্টা করছি যে আমাদের দেশের এই যে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়েরা আছে যারা পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত, এবং আমি অনেককেই শুনেছি যে তারা আত্মহত্যা করতে চায়, তো এই ধরনের মেয়েদেরকে আমরা আসলে সাপোর্ট দিতে চাই, মানসিকভাবে তাদেরকে শক্ত করতে চাই আরও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।